হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের যে 2 ডিসেম্বর হয়েছে তার যে সেকেন্ড শিফট, তার উপর বেস করে আমি তোমাদের এক্সপেক্টেড কোশ্চেন্স করাচ্ছি এবং এটা স্টার মার্কার কোশ্চেন্স। তোমাদের বলছে যে তাপ বৃদ্ধি পেলে ঘনত্বের উপর কী এফেক্ট পড়ে। দেখো, এইটা তোমাদের কঠিন বস্তু আছে যার কোনাগুলো একে অপরের গায়ে কী হয়, লেগে থাকে। যখনই একে তুমি হিট দেবে, ঠিক আছে, যেই তুমি একে কী দিলে, তুমি একে কী দিলে, হিট দিলে। যেই তুমি একে হিট দেবে সঙ্গে সঙ্গে কী হবে, এদের অণুগুলোর যে গতিশক্তি সেটা বাড়বে। ঠিক আছে, কী বেড়ে যাবে, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। ফলে অণুগুলো কী হবে, দূরে দূরে চলে যাবে। আর ঘনত্ব যে ফর্মুলা হয়, মানে ডেনসিটি বা ঘনত্ব, তার যে ফর্মুলা হয় সেটা হয় ভর বাই আয়তন। সেটা হয় কী হয়, ভর বাই আয়তন। ঠিক আছে, তো এইটুকু ভরে, এইটুকু তোমাদের আয়তনে এতটা ভর ছিল। এবার দেখো, এবার যদি আমি এই ভর এখানে কপি করে যদি এখানে আনি, দেখতে পাবে তুমি এরকম মতো যাচ্ছে। দেখো জায়গাটা তো ক্লিয়ারই দেখবে, এইটুকুতে একটাই রয়েছে। এখানে 3টে অণু ছিল, পরমাণু ছিল, মানে এদের ভরও ছিল। এখানে থেকে একটা পরমাণু চলে আসছে। তার কী দেখতে পাচ্ছ, তার মানে এখানে ঘনত্ব কী হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। যতটা আয়তনে ততটা ভর আর থাকছে না। তাহলে এখানে অ্যান্সার কী হবে, ঘনত্ব তোমাদের কমে, ডিক্রিজড হয়। ঠিক আছে, চলো পরেরটাতে। পরের প্রশ্ন, আর এটা তোমাদের এনসিইআরটিতেও আছে, আর আমিও তোমাদের বহুবার করিয়েছি এটা। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো, দিস আর অল কমন কোশ্চেন্স। ঠিক আছে, কি বলছে, লেড নাইট্রেটকে পটাশিয়াম আয়োডের সাথে বিক্রিয়া করানো হলো, তাহলে PbNO3 ঠিক আছে, এবং তার সাথে কি বলছে, পটাশিয়াম আয়োডাইড অর্থাৎ Ki। এই বিক্রিয়াটা তোমাদের সংগঠিত হচ্ছে। জাস্ট আ মিনিট। ইয়েস, হ্যাঁ, তো হলে কি হবে, তোমাদের এখান থেকে কি বেরোচ্ছে, দুটো জিনিস ফর্ম হয়। একটা হচ্ছে PbI2, তোমরা জানো, অর্থাৎ লেড আয়োডাইড উৎপন্ন হয়। আয়োডাইড আছে অর্থাৎ I2 হবে। এবং তার সঙ্গে তোমাদের কি উৎপন্ন হয়, KNO3। ঠিক আছে, এখানে কে এর সঙ্গে NO3 আছে, এটাই যোগ হয়ে যাবে। এবং আমরা জানি এটা একটা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, কারণ কে এর সঙ্গে NO3 অ্যাড হচ্ছে, আর লেডের সঙ্গে কী অ্যাড হচ্ছে, আই অ্যাড হচ্ছে। তো এটা একটা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হচ্ছে। এটা আমরা জানি যে এটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, এটা গেল। ঠিক আছে, নেক্সট আরেকটা জিনিস তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এখানে একটা হলুদ রঙের প্রিসিপিটেট পড়ে, যাকে আমরা বলি অধক্ষেপ। তো ইয়েলো কালারের, আমি লিখেছি ইয়েলো দিয়ে, ইয়েলো কালারের প্রিসিপিটেট পড়ে। তো কারেক্ট আনসার কী হবে, হলুদ রঙের পটাশিয়াম আয়োডাইড। অপশান কোথায় আছে, এই যে ডি অপশান কারেক্ট। পরেরটায় চলো। পরের প্রশ্ন দেখতেই পাচ্ছ, এটাও কমন কোশ্চেন, এটাও আমি তোমাদের কিন্তু এক্সপেক্টেড পেপারে করিয়েছি। ঠিক আছে, এক্সপেক্টেড পেপার তোমাদের যে মাঝের দুদিন রেল এক্সামিনেশান নেয়নি, অর্থাৎ তোমাদের 29 তারিখ আর 30 তারিখ, ঠিক আছে, ওই দুদিনে আমি তোমাদের এক্সপেক্টেড কোশ্চেন্স করেছিলাম, সেখানে কিন্তু এইগুলো ছিল। ঠিক আছে, এই প্রত্যেকটা যেগুলো তোমাদের মানে স্টুডেন্টরা বলেছে আমাদেরকে, তার উপর বেস করে এক্সপেক্টেড পেপার আমরা করেছিলাম, সেখানে কিন্তু আমি তোমাদের টোটালি কোশ্চেন্সগুলো দিয়েছিলাম। আগেরটাও কোশ্চেন ছিল, এবং আগে শুধু শুধু ওই একটাই নয়, যতগুলো রং চেঞ্জ আছে সব করিয়ে দিয়েছিলাম আমি। মানে সারা এই কেমিস্ট্রিতে যত রং চেঞ্জ আছে সবটাই আমি ওই ভিডিওতে করিয়েছিলাম। কোথায় পাবে প্লেলিস্ট, আমি তোমাদের বারবার বলবো, যে জেনারেল সায়েন্স প্র্যাকটিস নভেম্বর 2025, অর্থাৎ একদম নভেম্বর মাস থেকে এটা স্টার্ট হয়েছে, ডিসেম্বর থেকে সবই পড়লো। তো নভেম্বর 2025 এইটা নামে একটা প্লেলিস্ট আছে, তোমরা দেখো। এই প্লেলিস্টে তোমরা সেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে যেগুলো এই পরীক্ষা শুরুর কয়েকদিন আগে আমি দিয়েছি বা পরীক্ষার মধ্যেও আমি করছি। ঠিক আছে, নভেম্বর 2025 জেনারেল সায়েন্স বলে দেখবে একটা প্লেলিস্ট আছে। তো অ্যালডিহাইডে কোন কার্যকারী গোষ্ঠী থাকে, ঠিক আছে, তো হুইচ ফাংশনাল গ্রুপ ইজ প্রেজেন্ট ইন অ্যান অ্যালডিহাইড। দেখো, আমি তোমাদের এর আগের যে তোমাদের ভিডিও দিয়েছিলাম তাতে তোমাদের ওইচের ওপর হার্ডেক্সের ওপর পড়েছিল। এটা কি, এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ, অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা, কিটোন তোমাদের সিও লেখাই আছে এখানে, কিটো। কার্বক্সিলিক হচ্ছে এইটা, আর অ্যালডিহাইড এখানে লেখাই রয়েছে। দেখো, এটা অ্যাকচুয়ালি কোশ্চেন্স লেখা ছিল না। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য এটা আমি লিখে দিয়েছি। তো সিএইচও বা অনেক সময় সিওএইচও নেয়, সিএইচও বা সিওএইচ, নর্মালি সিওএইচওটাই সঠিক, বাট সিওএইচও এই ফর্ম্যাটে অনেক সময় পড়ে। ঠিক আছে, তো কারেক্ট আনসার কী হবে, এটা আমাদের কারেক্ট আনসার। পরেরটা চলো। নিউরনে নিউক্লিয়াস কোথায় অবস্থান করে, ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং স্টার মার্ক, আগেরটাও ছিল, সবকটাই তাই। ওয়ার ইজ দ্য নিউক্লিয়াস লোকেটেড ইন নিউরন। দেখো, আমরা যদি নিউরনকে আঁকি, আমরা দেখতে পাবো নিউরন হচ্ছে এই টাইপের একটা কোষ দেহ থাকে, এবং তার মাথায় আমাদের থাকে হচ্ছে ডেনড্রাইট, বা যাকে তুমি ডেনড্রনও বলতে পারো। এবং এই অংশটা নেমে আসে, নেমে এখানে সাইনপসিস এবং অ্যাকশন তৈরি করে। দিস পার্ট ইজ কল, আমি তোমাদের
হলুদ ছাড়ি এবার। দিস পার্ট ইজ কল অ্যাকশন, ঠিক আছে। এই পার্টটাকে আমরা বলি সাইন্যাপটিক নব, সাইন্যাপটিক, ঠিক আছে, নব। ওকে, নেক্সট হচ্ছে এই পার্টটাকে আমরা বলি ডেনড্রন বা ডেনড্রাইট, ডেনড্রাইট, ঠিক আছে। এই অংশটা, এই যে এইটা, এটাকে আমরা কি বলি, আমরা বলি নিউক্লিয়াস, ঠিক আছে। আর এই যে পুরো অংশটা, ওটা ডেনড্রন বাদ দিয়ে বাকি যে তুমি স্টার মার্কা অংশটা দেখলে, এটাকে আমরা বলি পেরিক্যারিয়ন সেল বা তোমাদের কি সাইটন। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, এটা আমাদের কারেক্ট আনসার হবে। এখানেই তোমাদের নিউক্লিয়াস পাওয়া যায়। তো নিউক্লিয়াস কোথায় থাকে, এক মিনিট, নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস, নিউক্লিয়াস কোথায় থাকে তোমাদের, সেল বডি বা কোষ দেহতে, সেল বডিতে থাকে। ওকে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, ডিএনএ মূলত কি দিয়ে তৈরি? ইম্পর্টেন্ট কোশ্চেন্স, মনে হয় না এনসিইআরটিতে আছে, ঠিক আছে, মনে হয় না এটা এনসিইআরটিতে আছে। তো ডিএনএ দেখো, মূলত তোমাদের ডিএনএ নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়। ওকে, ডিএনএর মধ্যে কি কি থাকে সেটা তোমাদের একটু লিখে দিই, দেখো ভালো করে। দেখো বেসিক্যালি ডিএনএ যখন আমরা দেখি তখন আমরা ডিএনএকে কিন্তু এরকম এরকম দেখি, ঠিক আছে, এরকম দেখি ডিএনএকে আমরা নর্মালি। আচ্ছা আমি তোমাদের একটু ভালো করে এঁকে দিচ্ছি। নর্মালি ডিএনএকে আমরা যখন দেখি তখন আমরা ডিএনএকে কিন্তু এরকম এরকম দেখি, এই হচ্ছে ডিএনএ। ডিএনএর মধ্যে 3 টাইপের জিনিস থাকে, মাঝখানে এরকম পার্ট থাকে, দেখো ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, ঠিক আছে। এই যে নিউক্লিয়েড এই কটা জিনিস দিয়ে গঠিত, ফসফেট গঠনকর গ্রুপ থাকে আর নাইট্রোজেনাস বেস থাকে, এটিজিসি। এটি এ হচ্ছে তোমাদের অ্যাডিনাইন, টি হচ্ছে তোমাদের থায়ামিন, জি হচ্ছে তোমাদের গুয়ানিন, আর সি হচ্ছে তোমাদের সাইটোসিন। এই হচ্ছে তোমাদের টোটাল ডিএনএর গঠন হয়, বাট ভেরি কমপ্লেক্স। এটুকু দিয়ে তোমরা কিছু বুঝতে পারবে না, বাট তোমরা মনে রাখো নিউক্লিওটাইডস দিয়ে তৈরি হয়। নিউক্লিওটাইডস মেনলি প্রোটিন দিয়ে গঠিত হয়, বাট নিউক্লিওটাইডস দিয়ে উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। প্রাইমারি কী দিয়ে তৈরি হয়, নিউক্লিওটাইডস দিয়ে। পরেরটা চলো, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি সংশ্লেষিত হয়? এটা কতবার তোমাদের আমি এক্সপেক্টেড কোশ্চেন্সে বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন পড়বে, বলো তোমাদের, ঠিক আছে। আজকেও তোমাদের করাচ্ছি এক্সপেক্টেড কোশ্চেন্স আকারে। তো সেকেন্ড শিফটেড, তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি সংশ্লেষিত হয়? হোয়াট সিনথেসাইজ ইন দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি যে রাফ ইয়ার, আর ইয়ার মানে রাফ ইয়ার, তাতে সংশ্লেষিত হয় তোমাদের প্রোটিন, কারণ তার সঙ্গে কি লেগে থাকে, রাইবোজোম লেগে থাকে। কি লেগে থাকে, রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোম। আর এসইআর মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাতে কি থাকে, যেহেতু রাইবোজোম থাকে না, তাতে লিপিড সংশ্লেষ হয়, ঠিক আছে, লিপিড বা ফ্যাট বলতে পারো। তো কারেক্ট আনসার কী হবে আমাদের, লিপিড সংশ্লেষ হয়। এটা তোমাদের এনসিইআরটিতে আছে, তোমরা কোর্স চ্যাপ্টার পড়লেই তোমরা পেয়ে যাবে। পরেরটা চলো। পরের প্রশ্ন, টু ব্রিং আ বডি টু রেস্ট দ্য অ্যাপ্লাইড ইম্পালস মাস্ট বি ইকুয়াল টু হুইচ কোয়ান্টিটি? ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, স্টার মার্ক দিচ্ছি। দেখো একটা বডি একটা গতিবেগে চলছিল, ঠিক আছে, তাকে রেস্টে আনতে হবে। তাকে কি আনতে হবে, রেস্টে আনতে হবে। বডি যে গতিবেগে চলছিল, ধরো এর গতিবেগ ছিল তোমাদের 3 মিটার পার সেকেন্ড, ভর ছিল তোমাদের ধরো 5 কেজি, ঠিক আছে। তাহলে এটা কি নিয়ে চলছিল, এটা ভরবেগ নিয়ে চলছিল। তাহলে ভর ইন্টু বেগ মানে 5 ইন্টু 3, সো 15 মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 15 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ নিয়ে চলছিল। কারণ এটাও গুণ হয়েছে, এটাও গুণ হয়েছে, মানে দুটোই গুণ হয়ে গেছে। একে তোমাকে জিরোতে আনতে হবে, কারণ ভরবেগ তোমাদের কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো কি তোমাদের মানে বিষম প্রকৃতি ইম্পালস, অর্থাৎ যে বল প্রয়োগ হবে সেটা কার সাথে, ইম্পালস একটা টাইপের ফোর্স লাইক, ঠিক আছে, রাশি। তো কার সমান হবে, তোমাদের ভর বেগের সমান হবে, মনে রাখবে। তো এই যে যেটা চেঞ্জ হচ্ছে, জিরোতে চলে আসছে না, ভালো করে দেখো, কারণ এর ভর তো আছে বাট বেগ নেই, সেটা জিরো হয়ে যাবে। তো এখানে ভরবেগ ছিল, এই ভরবেগ জিরো হয়ে যাচ্ছে। তো কি চেঞ্জ হচ্ছে, কি 15 কেজি মিটার পার সেকেন্ড চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে, এটা ভরবেগ। 15 কেজি মিটার পার সেকেন্ড থেকে জিরো বাদ দিলে কত হয়, 15 কেজি মিটার পার সেকেন্ড। তো চেঞ্জ কী হবে, ভরবেগ চেঞ্জ হবে তোমাদের, বুঝতে পারলাম। পরেরটা চলো। আর একটা ছোট্ট জিনিস ভাবলাম যে ইম্পালস ইকুয়াল টু কী হয় তোমাদের একটু বলে দিই। দেখো ইম্পালস, IMPLUSE, ইম্পালস কিন্তু ডাইরেক্ট ফোর্স নয়। ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইনটু টাইম, ঠিক আছে। আর ইম্পালস ইকুয়াল টু আরেকটা জিনিস হয়, ইকুয়াল টু তোমাদের চেঞ্জ ইন মোমেন্টাম, PD মানে মোমেন্টাম, মোমেন্টাম মানে ভরবেগ। অর্থাৎ ভরবেগে কতটা পরিবর্তন হচ্ছে সেটাকে ইম্পালসই বলে। ইম্পালস মানে হচ্ছে খুব ক্ষুদ্র সময়ের জন্য
কোনো বল প্রয়োগ করলে সেই বল যদি কি করে ভরবেগের পরিবর্তন ঘটায় তাহলে সেই বলকে আমরা ইম্পালস বলি। তাহলে সাময়িক সময়ের জন্য, তাহলে এই সময় ধরে বলটা প্রয়োগ হচ্ছে ওই জন্য ফোর্স ইন্টু টাইম বলি, আর সেটা ইকুয়াল কী হয় আমাদের ইম্পালস হয়। এটা হচ্ছে ইম্পালস অ্যাকচুয়াল ফর্মুলা, এটা 11-এ আছে, তোমাদের 10-এ নেই, বাট স্টিল আই ডোন্ট নো, এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে বলতে পারো এটা সায়েন্টিফিক জিকে হিসেবে ধরতে পারো, সায়েন্টিফিক জিকে দেখলেই নয়, এটা একদম পিওর সায়েন্সেরই কোশ্চেন্স, বাট এইভাবে তোমাদের দিয়েছে। তোমার ছোটোখাটো জেনে রাখো ভরবেগ, অর্থাৎ সিলেবাস বহির্ভূত প্রশ্ন সামান্য, কিন্তু দু একটা টাচ করা হচ্ছে। পরেরটায় চলো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্ন তোমাদের বলেছে ফসল থেকে কীটনাশক জৈবভাবে দূর করতে গেলে কি করা হয়। দেখো, ফসল থেকে কীটনাশককে জৈবভাবে দূর করতে গেলে, ঠিক আছে, যেটা করা হয় কীটনাশক, মানে কীটনাশককে জৈবভাবে দূর করার অর্থটা কী। দেখো, আমি একটা ফসল, ধরো আমি যখন শীতকাল চলে যায়, শীতে তো শাকসবজি বেশি ওঠে, তো শীতকাল যখন চলে যায় আমি আমার বাড়ির লোকদের একটা কথা বলতে শুনেছি যে বেশি পরিমাণে শাক বাজার থেকে না কেনাই ভালো। অনেকেই বলে এটা কেন এটা বলা হয়। আমি ছোটোবেলায় জিজ্ঞেস করতাম যে আমি সারাক্ষণ ধরে শাক খাই, ইনফ্যাক্ট আমি শাক খেতে পছন্দই করি, ঠিক আছে, কারণ শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আয়রন থাকে, ঠিক আছে, কিন্তু আমি নিজেও এখন এটা জানি বলে করি, সেটা যে শীতকালের পরে আমরা যখন শাকের অফ সিজন, তখন আমি নর্মালি শাক কিনতে পছন্দ করি না। এর কারণ হচ্ছে শাককে প্রিজার্ভ করে রাখার জন্য, কারণ তখন তো শাক সেইভাবে চাষ হচ্ছে না, ফলে প্রচুর পুরনো শাককেও প্রিজার্ভ করে রাখা হয়। আর যদি যেটার সিজন সেটা নয়, তখন কী করা হয়, তাকে প্রচুর পরিমাণে রাসায়নিক সার দিয়ে তার বৃদ্ধি করা হয়, তার যে মানে তার দেখতে সবুজ বেশ মোটা সোটা এরকম ডান্ডা, মানে তোমাদের শাকের যে দণ্ড হয়, ঠিক আছে, সেই দণ্ডটাকে বেশ মোটা সোটা, কারণ শাক বলতে আমরা এটাকেই বুঝি, ঠিক আছে, ডাঁটা, তো এটাকে খাওয়ার জন্য কী করা হয়, বেশ মোটা সোটা করে দেওয়া হয়। এটা কী করা হয়, রাসায়নিক সার প্রয়োগ করা হয়, হুইচ ইজ প্রিটি গুড রং। কেন রং? কারণ তুমি যখনই এটা খাবে না, ঠিক আছে, অফ সিজনে তুমি যখনই অফ সিজনে তুমি যখনই শাক খাবে, তখনই আমি একটা লাল ক্রস মারবো। কেন লাল ক্রস মারবো? কারণ সেটা তোমার জন্য ক্ষতিকারক। এবার তুমি বলবে স্যার ক্ষতিকারক কেন হবে? ক্ষতিকারক এই কারণে হবে, তাতে এতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ইউজ করা হচ্ছে। তো রাসায়নিক সারকে এলিমিনেট করতে গেলে আমরা কি কাণ্ডটা ঘটাতে পারি, সেইটাই তোমাদের এখানে জিজ্ঞেস করেছে, ঠিক আছে, সেইটাই তোমাদের এখানে জিজ্ঞেস করেছে। তো কী কী করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জৈব পেস্ট কন্ট্রোলকে ব্যবহার করতে পারি। অর্থাৎ পেস্ট দেওয়া কেন হয়? কারণ কীটনাশক মারার জন্য, ঠিক আছে, কীটনাশক কী করার জন্য? মারার জন্য। এখানে কিন্তু রাসায়নিক সারের কথা বলেন, এখানে কীটনাশককে বলেছে, আমি ওটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে বলে দিলাম। তো কীটনাশককে মারার জন্য আমরা জৈব সার, মানে তোমাদের পেস্ট কন্ট্রোল ব্যবহার করতে পারি। জৈব পেস্ট কন্ট্রোল কি? কীট খায়, ফলে এমন কীট ওখানে ইউজ করো যেটা ওই কীটগুলোকে খেয়ে নেবে কিন্তু ফসলের ক্ষতি করবে না, ঠিক আছে, এবং আগাছা নির্মূল করো। আগাছা নির্মূল করার জন্য অনেক সময় কীটের হেল্প নেওয়া হয়, ঠিক আছে, মানে আগাছা খাদক কীট যেটা শাককে খাবে না কিন্তু আগাছাকে খাবে, ঠিক আছে। আর কি করবে? আর যে সমস্ত কীট ওই শাকে আসে তাদেরকেও খেয়ে ফেলবে, এমন কীটও পাওয়া যায়, ঠিক আছে। তো এই জৈব পেস্ট কন্ট্রোলকে ব্যবহার করা হয়। কোথায় আছে এটা? এনসিইআরটি, চলো একবার দেখানো যাক। এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, এটা এনসিইআরটির তোমাদের এই যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে তোমাদের পয়েন্ট টু বি নোটেড, এক মিনিট, ইয়েস, এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের খাদ্য সম্পাদনের উন্নতি সাধন, এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারে তোমরা যদি একটু নিচের দিকে যাও, ঠিক আছে, যদি একটু নিচের দিকে যাও তোমরা দেখতে পাবে এই জায়গায় প্রচুর জিনিস রয়েছে। এটা তোমাদের সিলেবাস বহির্ভূত, ফলে 99% যারা টিচার আছেন এবং 99% যারা স্টুডেন্ট আছে তারা কেউই এটাকে সেভাবে পড়েনি, ঠিক আছে। কেন পড়েনি? কারণ এটাকে পড়লে অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে, পয়েন্ট টু বি নোটেড, এক্সট্রা তোমাদের চ্যাপ্টার মানে তোমাদের চাপ পড়তো, কিন্তু দেখা যাচ্ছে এর ওপর বেস করে তোমাদের কোশ্চেন্স আসছে, ঠিক আছে, এর উপর বেস করে তোমাদের কোশ্চেন্স আসছে। আমার বাড়িতে এমন একজন ব্যক্তি আছেন যিনি জৈব সার দিয়ে বিভিন্ন ফসল ফলান, ঠিক আছে, আমার গ্রামের বাড়িতে। তো আমি তার মুখে শুনেছি যে জৈব সারের দাম প্রচণ্ড বেশি হয়। জৈব সারের দাম প্রচণ্ড বেশি হওয়ার কারণে নর্মালি আমরা বাড়ির পচা জিনিস, তারপরে গোবর সার ইত্যাদিকে জৈব সার হিসেবে ব্যবহার করি, বাট সবসময় সেটাতে কাজ করে না। তো সেই জন্য জৈব সার যখন আমরা মার্কেট থেকে কিনতে যাই তখন তার দাম হিউজ হয়, যেখানে রাসায়নিক সারের দাম প্রচণ্ড কম। এই প্রাইস ডিফারেন্সটা একটা মেন কারণ, যে কারণে কি দেখি আমরা জৈব সার ব্যবহার করতে 99% যারা কৃষক আছেন তারা পারেন না। তার ফলে কী হয়, তোমরা জৈব বিবর্ধন কথাটা শুনেছো, অর্থাৎ কি, যে যত পয়জনাস জিনিস সেটা খাদ্য স্তরের উপরের অংশে গিয়ে কিন্তু জমা হয়।
আরেকটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, এখনও কিন্তু এনভায়রনমেন্টাল থেকে তেমন কোনো প্রশ্ন আসেনি, আসতে পারে, কারণ এই যে কতগুলো বলছে এগুলো ইম্পর্টেন্ট। খাদ্য স্তরের যত উপরে যাবে তত বিষাক্ত জিনিস শরীরে, তত কার্সিনোজেনিক জিনিস, বিষাক্ত জিনিস তত শরীরে তোমাদের কিন্তু বেশি হয়। তোমরা কোনদিন শুনেছো যে মানে আমাদের থেকে নিচের স্তরের যারা আছেন খাদক তাদের ক্যান্সার হয়েছে? না, মানুষেরই কিন্তু ক্যান্সারটা বেশি হয়। হয় না তা না, আমি বলিনি কিন্তু যে কুকুর বিড়াল তাদের ক্যান্সার হয় না, হয়, কিন্তু মানুষের ক্যান্সার সব থেকে বেশি। তার কারণ আমাদের দেহে আমরা সবসময় প্যাকেটজাত জিনিস খাচ্ছি, ফলে আমাদের একটা বিস্কুটও খাচ্ছি সেটা প্যাকেটজাত। তুমি একটা বিস্কুটকে বাইরে রেখে দাও, 10 মিনিট রেখে দাও, নরম হয়ে যাবে, তারপরে কিছুক্ষণ পরে দেখবে সেই বিস্কুটটা নেই। তুমি যদি পিঁপড়ে থেকে আটকাতেও পারো তাকে, দেখবে বিস্কুটটা নেই, আস্তে আস্তে তার পছন্দ হয়ে যাবে। অথচ ওই বিস্কুটটাকে তুমি যখন প্লাস্টিকের মধ্যে রাখছো 6 মাস, তখন কিছু হচ্ছে না। কেন? কারণ ওর মধ্যে প্রিজারভেটিভ দেওয়া আছে, এটা বুঝতে হয়। ঠিক আছে, সেই জন্য এবার আমাদের পক্ষে সম্ভব নয় বিস্কুট বাড়িতে তৈরি করে খাবার, কিন্তু আমরা দিনে কতটা করে বিস্কুট খাই সেটা একবার নিজে ভাবো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিছু না হলেও ভাবি বিস্কুট ইজ হেলদি, তো বিস্কুটটা খাও অ্যাটলিস্ট। তোমাদের যেটা কিনা বলে পটাটো চিপস, তার থেকে তো বিস্কুট হেলদি, ঠিক আছে, কিন্তু ওর মধ্যে প্রচুর প্রিজারভেটিভ থাকে। প্রিজারভেটিভ হচ্ছে মেন রিজন যে কারণে আমাদের কার্সিনোজেনিক হচ্ছে বা ক্যান্সার হচ্ছে। ঠিক আছে, তো আমি বারবার বলবো যে তোমরা একটু সচেতন থাকো, কারণ ইয়ং বয়সে যা খাবে বৃদ্ধ বয়সে গিয়ে তার প্রকোপ ডেফিনেটলি হবে, কারণ ইয়ং বয়সে তো তার বুঝতে পারবে না, পরবর্তীকালে গিয়ে বুঝতে পারবে। ঠিক আছে, যাই হোক, এখানে তোমাদের দেখতে পাচ্ছ জৈব সার নিয়ে লেখা আছে, রাসায়নিক সার নিয়ে লেখা আছে। রাসায়নিক সারই বেসিক্যালি ওখানে বলেনি, বাট রাসায়নিক সারের ব্যাপারটা এই চ্যাপ্টার, এই অধ্যায়টাতে তুমি পাবে, এবং এই জায়গাটাতেই লেখা আছে যেখানে আমি খুলছি তোমাদের। এবার যদি আমরা একটুখানি নিচের দিকে যাই, ঠিক আছে, এই যে জৈব চাষ কি, এই জায়গাটায় বলা আছে। অর্গানিক ফার্মিং কি, যেখানে আগাছা সার, আগাছা কীটনাশক হিসাবে কোনো রাসায়নিক পদ্ধতি ব্যবহারকে অল্প মাত্রায় করা হয়, অর্থাৎ রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি ব্যবহার কমিয়ে আনার। এবং এখানে কি করা হয়, এই চাষ পদ্ধতিতে অধিক মাত্রায় জৈব সার, পুনরাবর্তিত খামার বর্জ্য যেমন খড় ও পশুদের মলমূত্র ব্যবহার করা। এছাড়া এই চাষ পদ্ধতিতে জৈব সার প্রস্তুতির জন্য নীলাভ সবুজ শৈবালের মতো সজীব বস্তুর কালচার এবং শস্য সংরক্ষণের জন্য জৈব কীটনাশক হিসাবে নিম পাতা, হলুদের ব্যবহার করা হয়। এবং উপযুক্ত শস্য চাষ পদ্ধতি যেমন মিশ্র চাষ এবং ইন্টারক্রপিং পদ্ধতিকে ব্যবহার করা হয়। ঠিক আছে, অর্থাৎ এবং এই শস্য চাষ পদ্ধতিতে যেমন শস্য উদ্ভিদদের পরিপোষকের যোগান দেয়, তেমন পতঙ্গ পেস্ট এবং আগাছা নিয়ন্ত্রণে উপযুক্ত ভূমিকা পালন করে। তার মানে এক্ষেত্রে কিন্তু আমরা কীটনাশক হিসাবে কোনোরকম কোনো কী করছি না, রাসায়নিক সারকে ব্যবহার করছি না, জৈব কীটনাশক ব্যবহার করছি। আর না পারলে আমরা নিম পাতা, হলুদ পাতা ইত্যাদিকে ব্যবহার করছি। বর্তমানে কীটকেও ব্যবহার করা যায়, এমন কীট যেটা গাছকে খাবে না অথচ আগাছাকে খাবে বা অন্যান্য কীটদের খাবে, তাদেরকেও কিন্তু ব্যবহার করা যায়, যেটা এখানে লেখা নেই বাট করা যায়। এবং এই পুরোটাকে আমরা বলি অর্গানিক ফার্মিং বা জৈব পেস্ট কন্ট্রোল বা জৈব চাষ। ঠিক আছে, তোমরা এখানে আরও ডিটেলসে আছে, তোমরা একটু পড়ে নিও। ওকে, চলো নেক্সট পরেরটাতে। বিদ্যুৎ প্রবাহিত হলে তার চারিদিকে কী হয়? দেখো, ধরে নাও তুমি একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টারকে নিয়েছো, ধরে নাও একটা স্ট্রেট, একটা সোজা কারেন্ট ক্যারিং কন্ডাক্টারকে নিয়েছো, ঠিক আছে, এবং এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টারের চারপাশে তোমাদের কিন্তু কী ফ্লো হচ্ছে, তোমাদের কিন্তু বিদ্যুৎ, তোমাদের চারপাশে নয়, মানে এই ওপর দিকে টিক মেরেছি, এদিকে তোমাদের ফ্লো হচ্ছে বিদ্যুৎ। বোঝাতে পারছি আমি? এবার এর চারদিকে কী তৈরি হয়, তোমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন্স প্রডিউস হয়, এইভাবে প্রডিউস হবে। ঠিক আছে, এইভাবে প্রডিউস হবে, দেখতে পাচ্ছ, এদিক থেকে স্টার্ট হবে, এদিকে ঘুরবে। কারণ এটা কী দিয়ে বোঝা যায়, তোমাদের যে রাইট হ্যান্ড, ম্যাক্সওয়েলের যে রাইট হ্যান্ড রুল, সেটা দিয়ে তোমাদের এটাকে প্রমাণ করা যায় যে বিদ্যুৎ ফ্লো যদি ওপর দিকে হয়, তুমি তোমার বুড়ো আঙুলটাকে এইভাবে রাখলে, আর আঙুলগুলোকে এইভাবে তুমি কী করলে, তুমি বাঁকালে। ঠিক আছে, আঙুলগুলোকে তুমি কী করলে, এইভাবে বাঁকালে। তো এইভাবে তুমি যদি হাতটাকে রাখো এবং আঙুলগুলোকে তুমি যদি এইভাবে বাঁকাও, তুমি দেখবে তোমার আঙুলগুলো যেদিকে মেঘছে সেই রেসপেক্টে কিন্তু তোমার কী কাজ করবে, তোমার এই এর ফ্লো কাজ করবে, ওপর দিকে তোমাদের কারেন্টের ফ্লো। আর এই যে মুভমেন্টগুলো করেছে আঙুলের, সেটা কোন দিক থেকে কোন দিকে থাকে, এই থেকে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে তোমাদের কী হবে, চৌম্বক ক্ষেত্রকে ডিনোট করে। তো আমরা জানি আমাদের একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের চারপাশে চৌম্বক ক্ষেত্র হয়। আমরা এটাও জানি যে যত আমরা চৌম্বক ক্ষেত্রকে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থেকে দূরে যাব, তত আমাদের চৌম্বক ক্ষেত্রের যে ক্ষমতা সেটা কমে যাবে। এটা ঠিকই, যে কোনো কিছু থেকে তুমি দূরে যাবে তার প্রভাব কমবে, এটা এখানে ব্যাপারটা অ্যাকচুয়ালি তাই। পরেরটা চলো। এবার তোমরা আমাকে বলতেই পারো স্যার তাপ কি উৎপন্ন হয় না? দেখো, ওখানে হয়তো বোথ অপশান ছিল। তোমরা জানো যে যখন কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে বিদ্যুৎ যায়, তখন তাপ ডেফিনেটলি উৎপন্ন হয়, তবে সেটা রোদের ওপর নির্ভর করে। ঠিক আছে, রোদের ওপর নির্ভর করে ওটা, কারণ হিট ইকুয়াল টু I² RT হয়, আর কন্ডাক্টরে ডেফিনেটলি রোদ থাকে, সো ডেফিনেটলি তাপ ওখানে উৎপন্ন তো হবে। যদি অপশানে তাপ থাকে, তাহলে তাপটাকে বাদ তুমি তখন দিতে পারো যদি চুম্বকক্ষেত্র থাকে, কারণ চুম্বকক্ষেত্র অনেক বেশি প্রমিনেন্ট, তাপ অনেক কম উৎপন্ন হয়। ঠিক আছে, চলো পরেরটাতে। তোমাদের বলছে নিম্নলিখিত ধাতুগুলির কোনটা ধাতুর বৈশিষ্ট্য? ধাতু তাপ ও বিদ্যুতের ভালো পরিবাহক, এটাই তো কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে ধাতুগুলো ভঙ্গুর না, অধাতু ভঙ্গুর হয়। ধাতুগুলো এসের সাথে বিক্রিয়া করে না, এটাও কারেক্ট ইনকারেক্ট। ডেফিনেটলি বিক্রিয়া করে, অধাতুগুলো করে না।
ধাতু সাধারণত গ্যাসীয় হয়, আমরা জানি ধাতু গ্যাসীয় হয় না, অধাতুগুলো নর্মালি গ্যাসীয় হয়। তবে অধাতু সলিড সেটাও কিন্তু আমরা জানি যে আয়োডিন কিন্তু একটা সলিড অধাতু। চলো নেক্সট পরের প্রশ্ন, যেমন ব্রোমিন, ক্লোরিন, অক্সিজেন এরা সব গ্যাসীয়, ঠিক আছে। ব্রোমিন যদিও তরল, ব্রোমিন কিন্তু তরল অধাতু, একটু বলতে ভুল হয়েছে আমার। ব্রোমিন হচ্ছে সাধারণ অবস্থায় তরল অধাতু, ঠিক আছে, ব্রোমিন। ক্লোরিন কিন্তু নয়, ক্লোরিন কিন্তু গ্যাস, ঠিক আছে। ফ্লোরিনও কিন্তু গ্যাস, ঠিক আছে। ফ্লোরিনও কিন্তু তোমাদের গ্যাস। যাই হোক, অ্যান্সার আমাদের কী হবে এখানে, ধাতুগুলো তাপ ও তড়িতের ভালো পরিবাহক। বলছে পুরুষ নাসবন্দি বা ভেসেকটমি প্রধানত কোন অঙ্গের উপর প্রভাব ফেলে। তো আমি তোমাদের বারবার বলেছি, এইটা যদি তোমাদের টেস্টিস হয়, ঠিক আছে, এই টেস্টিসের থেকে বাইরের দিকে একটা নালিকা আসে, যে নালিকা কি করে টেস্টিস থেকে শুক্রাণুগুলোকে সব বাইরে নিয়ে যায়। এই অংশটাকে কি করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, ঠিক আছে, এবং কেটে দিয়ে কী করে এখানে সেলাই করে দেওয়া হয়। এবং এটা হচ্ছে তোমাদের পার্মানেন্ট পদ্ধতি, একমাত্র ডক্টরই এটাকে আবার জুড়তে পারেন, তাছাড়া পসিবল নয়। এটা একটা পার্মানেন্ট পদ্ধতি, কি বললাম, পার্মানেন্ট পদ্ধতি। কোনো কিছু পার্মানেন্ট নয় এই পৃথিবীতে, বাট স্টিল আমরা বলতে পারি অন্য পদ্ধতি থেকে এগুলো পার্মানেন্ট পদ্ধতি। এবং পুরুষদের ক্ষেত্রে এই অংশটাকে কাটা, এই অংশটার নাম হচ্ছে ভাস ডিফারেন্সিয়া, ঠিক আছে, ভাস ডিফারেন্সিয়া নয়, সরি, ভাস ডিফারেন্স, DEFERENCE, ডিফারেন্স। তো ভাস ডিফারেন্স হয় এই অংশটাকে আমরা কি বলি, আমরা বলি তোমাদের হচ্ছে এই ব্যবহার করা হয় এখানে, ঠিক আছে। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, এই যে শুক্রাণুবাহী নালী বা ভাস ডিফারেন্স। কোন অংশটা এফেক্টেড হয়, এই অংশটা। আর মহিলাদের ক্ষেত্রে কোনটা হয়, ফিলোপিয়ান টিউব। পরেরটা চলো দেখো, প্লাবন বল অ্যাকচুয়ালি প্লবতা বল এটা। তো প্লবতা বল মানে বাই অ্যান্ড ফোর্স, ঠিক আছে, এটা প্লবতা থেকে কোশ্চেন দিয়েছে, নট ডিপেন্ডেন্ট অফ হুইচ অফ দ্য ফলোইং। দেখো একটা জিনিস বলি, এটা এনসিইআরটিতে মনে হচ্ছে নেই, মানে ব্যাপারটা ডেফিনেটলি আছে, এর ফর্মুলাটা বলছি। দেখো বাই অ্যান্ড ফোর্সের যে ফর্মুলা হয়, ঠিক আছে, BUOUYANT, বায়ন্ড ফোর্স। বায়ন্ড ফোর্সের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে P × G × V, যেখানে P হচ্ছে, ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, এই যে P, এই P কি, এই P হচ্ছে তোমাদের তরলের ঘনত্ব। P হচ্ছে কি তোমাদের তরলের ঘনত্ব। G কি, G হচ্ছে তোমাদের অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা বলি 10 মিটার/সেকেন্ড বা 9.8 মিটার/সেকেন্ড, দুটোই লেখা হয় রাউন্ড ফিগারে, 10 মিটার/সেকেন্ড লেখা হয়। আর ভি কি, তরলের আয়তন, ভি কি, তরলের আয়তন। তো এটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি ইজিলি দেখতে পাবে নিচের মধ্যে কোনটা আমাদের এখানে নেই। বুঝতেই পারছো আশা করি, অপসারিত তরলের আয়তন আছে, তরলের ঘনত্ব আছে, জি এর মানে হচ্ছে বস্তুর ঘনত্ব ইউজফুল নয়। তো এই জন্য বস্তুর ঘনত্ব এখানে অ্যান্সার হবে, কারণ এটাই আমাদের এখানে কী হয় না, নির্ভর করে না, নট ডিপেন্ডেন্ট, ঠিক আছে। পরেরটা চলো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। বলছে অ্যাড্রেনালিন গ্রন্থি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য। তো আমরা সবাই জানি যে অ্যাড্রেনালিন গ্রন্থি নর্মালি কী করে, আমাদের হার্ট রেট বাড়ায়, রক্ত প্রেশার বাড়ায়, ঠিক আছে। তারপর তোমাদের পরিপাক এনজাইম তৈরি করে না, রক্ত প্রবাহ বাড়ায়, ডিসিজ কারেক্ট আনসার। ব্লাড ফ্লো বাড়ায় কেন, কারণ হার্ট বিট বাড়ে। হার্ট বিট কেন বাড়ে, কারণ রক্ত বেশি পাম্প করতে হয়। রক্ত বেশি পাম্প কেন করতে হয়, কারণ রক্তের মধ্যে দিয়ে অক্সিজেন কোথায় যায়, কোষে যায়। কোষে অক্সিজেন কেন প্রয়োজন হয়, কারণ গ্লুকোজ ভাঙার দরকার পড়ে। গ্লুকোজ ভাঙার দরকার কেন পড়ে, কারণ পেছনে বাঘ ছুটছে আর আমি তার থেকে রেহাই পাওয়ার জন্য আমিও ছুটছি, ঠিক আছে। অতএব কোনো ইমার্জেন্সি সিচুয়েশানে যখন হ্রাস হয়, তখন আমরা ছুটতে শুরু করি, কোনো কাজ দ্রুত করতে শুরু করি, তখনই আমাদের অ্যাড্রেনালিন প্রয়োজন হয়। আর তখন আমাদের কোষের শক্তির প্রয়োজন হয়, শক্তি আসবে গ্লুকোজ ভেঙে, গ্লুকোজ ভাঙবে যখন অক্সিজেন আসবে, অক্সিজেন আসার জন্য ফুসফুসকে কাজ করতে হয়, হার্টকে কাজ করতে হয়। তো দ্যাট ইজ ওয়াই শ্বসন বাড়বে, কী বাড়ে দেখো, শ্বসন বা শ্বাসক্রিয়া বাড়ে। হার্টবিট, এ তো লিখিয়ে দিচ্ছি এখানে, ডবল করে লিখছি না। হার্টবিট বাড়ে, ইয়েস বাড়ে, ঠিক আছে। রক্তের ব্লাড প্রেশার বাড়ে, ইয়েস বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে কিন্তু, ঠিক আছে। ব্লাড প্রেশার কী হয় তোমাদের, বেড়ে যায়, ওকে, তার মানে ব্লাডের ফ্লোও বাড়বে। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। পরেরটা চলো, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দেখো ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, গ্লুকোজকে ব্যবহার করা হয় না, গ্লুকোজ হচ্ছে শক্তি, অর্থাৎ এটিপি তৈরি করতে গ্লুকোজকে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আমরা জানি সোডিয়াম ক্লোরাইড কী কাজে লাগে, বুঝতে পারছি, এটা রাসায়নিক দ্রব্য। আর নুন হিসাবে ব্যবহার করি এটাকে আমরা, ঠিক আছে। তো এটা তো নয়, এছাড়াও নুন ছাড়াও আরও কাজ লাগে, যেমন তোমরা জানো যে ক্লোর অ্যালকালি মেথডে ব্রাইন ব্যবহার করা হয়। ব্রাইন অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইডের কি তোমাদের জলীয় দ্রবণ, ঘন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে ব্রাইন বলি, সেখান থেকে NaOH উৎপন্ন হয়। তো কেমিক্যালি এর অনেক গুরুত্ব আছে। ইউরিয়া হচ্ছে একটা সার, তো এটা তো ব্যবহার করা হয় না। তো কারেক্ট আনসার হচ্ছে এইটা, এর ফর্মুলা হচ্ছে C2H5OH, ঠিক আছে। এবং এটা একটা অ্যালকোহল, অবশ্যই দেখতে পাচ্ছ OH আছে, সো এটা একটা অ্যালকোহল তো হবেই। চলো পরের প্রশ্ন,
বলেছে অবতল দর্পণে কোন ধরনের প্রতিচ্ছবি তৈরি হয়। দেখো অবতল লেন্স বলেছে। আচ্ছা, অবতল লেন্সে সবসময় আমরা জানি অসৎ প্রতিবিম্বই তৈরি হয়। ঠিক আছে, তো কারেক্ট আনসার কী হবে আমাদের? অসৎ মানে বাস্তব, এবং আমরা জানি অসৎ মানে অবাস্তব মানে কাল্পনিক, অবাস্তব বা কাল্পনিক বলতে পারো। ঠিক আছে, এবং সোজা। ঠিক আছে, এবং কী হয়? সোজা, এবং আর কী হয়? ছোট প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, সো কারেক্ট আনসার কী হবে তোমার? কাল্পনিক এবং সোজা এবং ছোট। তো দিস উইল বি দ্য কারেক্ট আনসার। দেখো কতগুলো অপশান দিয়েছে, অপশান কিরকম উল্টোপাল্টা করে দিয়েছে দেখো, যে দাগি আসলেই ও যেন তোমাকে একেবারে পেয়ে যাবে। পরেরটা চলো। পরের প্রশ্ন তোমাদের বলেছে যে হোয়াট ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ হোমোজেনাস সলিউশন। দেখো হোমোজেনাস সলিউশনের মেন ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটাই, যে তুমি সব কিছুকে কী করবে, যেন একদম তোমাদের সমস্ত জায়গায়, কোনো একটা জায়গায় যদি ধরো এতটা জায়গা রয়েছে এবং এতটা জায়গায় সলিউশনটা আছে, তার মধ্যে যদি এইটুকু জায়গায় তুলে নাও, তাহলে পুরোটার যা রেশিও এইটুকুতে তোমাদের তাই রেশিও থাকবে। যদি এইটুকুর মধ্যে তুমি কোনো বায়ুকে রাখো, আর এইটুকুতেও তুমি যদি কোনো বায়ুকে রাখো, তাহলে দেখবে এই পুরো অঞ্চল জুড়ে যে বায়ু রয়েছে, সেই বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড তার যা রেশিও আছে, এইটুকু অঞ্চলেও তার রেশিও সমান। অর্থাৎ সবকটা জিনিস ABCDEFG সবকটা যতটা এইটুকুর মধ্যে আছে, ততটা এইটুকুর মধ্যে সেম রেশিওতে আছে। এই ধরনের সলিউশনকে আমরা বলি হোমোজেনাস সলিউশন। তার বেস্ট এক্সাম্পল আমি তোমাদের একটু আগেই বলেছি, সেটা হচ্ছে এয়ার বা বায়ু। তো অ্যান্সার আমাদের কী হবে? রচনা সর্বত্র সমান মানে ইউনিফর্ম কম্পোজিশন থাকে তার। ঠিক আছে, পরেরটা চলো। তোমাদের দ্রবণ যে চ্যাপ্টার আছে IX অর্থাৎ 9-এর NCERT তাতে আছে। কি বলেছে দেখো, নিচের কোনটি কার্বনের বৈশিষ্ট্য নয়। তো আমরা সবাই জানি কার্বনের কিছু বৈশিষ্ট্য হয়, যেমন কার্বনের যে সেটা হয় তোমাদের C4। কার্বনের কী হয় তোমাদের 4, অর্থাৎ তোমাদের যে ভ্যালেন্সি, ঠিক আছে ভ্যালেন্সি তোমাদের কী হয়? 4। ভ্যালেন্সি কী হয় তোমাদের? 4, তাই না? কার্বনের ভ্যালেন্সি কী হয়? 4 হয় তোমাদের। 4 অর্থ কী? মানে কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 6, তার মানে কী হয়? 2 আর 4 হয়, তার মানে 4 হচ্ছে তোমাদের ভ্যালেন্সি হয়ে যাবে। 4 মানে আমরা ওই জন্য বলি কার্বনের চারপাশে 4টে লাঠি থাকে। কেন থাকে? এগুলো প্রত্যেকটা কি এক একটা তোমাদের শেয়ারিং বন্ডকে বোঝায়, মানে কার্বন চাইছে শেয়ার করতে। কটা? 4টি ইলেকট্রনকে কার্বন শেয়ার করার জন্য রেডি থাকে, ওই জন্য কার্বনকে টেট্রাভ্যালেন্ট বলা হয় বা চতুর্যোজী বলা হয়। তো এটা তো কারেক্ট। নেক্সট বলে যে শৃঙ্খল গঠনের ক্ষমতা, আমরা জানি কার্বন দীর্ঘ শৃঙ্খল গঠন করতে পারে। কার্বন হাইড্রোজেনের সঙ্গে গঠন করে, কার্বনের সঙ্গে গঠন করতে পারে, কার্বন কি করতে পারে তোমাদের ট্রিপল বন্ড, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড তৈরি করতে পারে। ঠিক আছে, সো কার্বন দীর্ঘ শৃঙ্খল গঠন করতে পারে, ওই জন্য জৈব যৌগগুলো তৈরি হয়। এটাকেই আমরা বলি ক্যাটিনেশন ধর্ম। এটাও তো আছে, দীর্ঘ শৃঙ্খল তৈরি করতে অক্ষম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, কারণ এটা কার্বনের বৈশিষ্ট্য নয়। কার্বন দীর্ঘ শৃঙ্খল তৈরি করতে পারে, বিভিন্ন যৌগ তৈরি করে। ডেফিনেটলি আমরা জানি হ্যালো অ্যালকেন তৈরি করে, অ্যালকেন তৈরি করে, আমরা জানি অ্যালডিহাইড তৈরি করে, আমরা জানি কার্বক্সিলিক গ্রুপ তৈরি করে। কার্বন বিভিন্ন টাইপের জৈব যৌগ তৈরি করতে পারে, বিভিন্ন টাইপের জৈব যৌগ তো জৈব যৌগ তো এক প্রকারের যৌগই হয়। ঠিক আছে, সো আমাদের কিন্তু ডিও কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তো অ্যান্সার আমাদের কী হবে এখানে? সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। এই কোশ্চেন্সগুলি তোমাদের ছিল এক্সপেক্টেড আকারে। ঠিক আছে, এই কোশ্চেন্সগুলোকে ভালো করে যাও, আর এই টাইপের কোশ্চেন্স তোমরা NCERT থেকে বেছে পড়তে পারো। নেক্সট যে শিফট আছে তাতে কিন্তু এই টাইপের কোশ্চেন্সই রিপিটেড আসবে। ওকে, থ্যাংক ইউ।